হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নালন্দা টিউটোরিয়াল। আজকে আমরা ক্লাস 10-এর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে হুতম প্যাঁচার নকশার থেকে 19 শতকের বাংলা সমাজের কি প্রতিফলন পাওয়া যায় সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং এটি আগামী মাধ্যমিকে যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শুরু করি আজকে আমাদের হুতম প্যাঁচার নকশা। হুতম প্যাঁচার নকশা লিখেছেন কি কালীপ্রসন্ন সিংহ। বলছি যে কালীপ্রসন্ন সিংহ তার হুতম প্যাঁচার নকশা গ্রন্থে তৎকালীন ব্রিটিশ আমলের কলকাতা ও তার আশেপাশের অর্থ সম্পদে ফুলে ফেঁপে ওঠা এক সমাজের বাস্তব চিত্র অঙ্কন করেছে। একটা কথা হচ্ছে যে কালীপ্রসন্ন সিংহ যেহেতু জমিদার ছিলেন, তো তিনি এই সমস্ত লোকজনকে খুব কাছ থেকে দেখেছেন এবং তাদের যে দ্বিচারিতা, তাদের যে ভণ্ডামি, তাদের যে ফন্দি ফিকির তিনি খুব ভালোভাবে লক্ষ্য করেছেন এবং সেগুলোই তার এই গ্রন্থে তুলে ধরেছেন। ঠিক আছে, তো এরা ছিলেন সমাজের সেই সময়ে অগ্রবর্তী বা ধ্বজাধারী মানুষজন। অর্থাৎ ধ্বজাধারী মানে কি, এরা এই সমাজের অগ্রবর্তী মানুষ, তাই এদেরকে তিনি ধ্বজাধারী বলেছেন। তো লেখক এই যে ধ্বজাধারী এদের একটা শ্রেণীবিভাগ তিনি করেছেন। সেখানে বলছেন যে এই গ্রন্থে তিনি 3 ভাগে ভাগ করেছেন। কি কি? 1 নম্বর হচ্ছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত ও সাহেবী চালচলনের অন্ধ অনুসরণকারী। 1 নম্বর হচ্ছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত, অর্থাৎ সেই সময় যখন ইংরেজি শিক্ষার প্রবর্তন হয় সেই ইংরেজি শিক্ষায় কিছু লোকজন শিক্ষিত হয়ে ওঠে এবং তারা কি করে সাহেবী আদব কায়দার অন্ধ অনুসরণকারী ছিল। আর কি ছিল না, 2 হচ্ছে ইংরেজি শিক্ষায় শিক্ষিত কিন্তু অন্ধ অনুসরণকারী নয়, অর্থাৎ কেউ কেউ ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছিল কিন্তু তারা অন্ধ অনুসরণ করতো না। আর হচ্ছে কি ইংরেজি না জানা গোঁড়া হিন্দু। এই 3 ভাগে তিনি তৎকালীন সমাজের যে সমস্ত লোকজন ছিলেন তাদেরকে তিনি, এই যে ধ্বজাধারী ছিলেন তাদেরকে তিনি ভাগ করেছিলেন। সমাজের যে প্রতিফলন তার এই গ্রন্থ থেকে আমরা পাই, সেখানে আমরা কি দেখি না, ধনী সমাজের কপটতা। ধনী সমাজে একটা কপটতা ছিল কি না, যেহেতু আমরা আগেই বলেছি তিনি যেহেতু ধনী জমিদার পরিবারের সন্তান ছিলেন, তিনি এদের খুব কাছ থেকে দেখেছেন। এদের যে ভণ্ডামি, এদের যে কপটতা তিনি তার নকশায় তুলে ধরেছেন এবং তার ভাষা ছিল কিন্তু যথেষ্ট তীক্ষ্ণ, শ্লেষাত্মক অর্থাৎ ব্যঙ্গাত্মক এবং ঝাঁঝালো প্রকৃতির। ঠিক আছে, এই হচ্ছে ধনী সমাজের কপটতা। এরপর হচ্ছে কি সামাজিক সংস্কার। তিনি তার নকশাতে অর্থাৎ তিনি তার গ্রন্থে কি করেছেন না, সতীদাহ প্রথা রোধ, বাল্যবিবাহ প্রচলন, বাল্যবিবাহ অর্থাৎ সেই সময় বাল্যবিবাহ হতো, বহু বিবাহ প্রভৃতি বিষয়ের নানা ঘটনার কথা তিনি তুলে ধরেছেন। ঠিক আছে, এবং এই সব প্রথার বিরুদ্ধে কি করেছে এবং প্রচলনের সপক্ষে তিনি যে সমস্ত আন্দোলনগুলো হয়েছিলেন সেই আন্দোলনগুলো সম্পর্কে তিনি কিন্তু এই আন্দোলনগুলো তুলে ধরেছিলেন। এবং রামমোহন এবং বিদ্যাসাগর এই 2 যে বরেণ্য মনীষী তারা কি করেছিলেন, বহু বিবাহ, বাল্যবিবাহ এবং রামমোহনের সতীদাহ প্রথা এবং বিদ্যাসাগরের বিধবা বিবাহ, ঠিক আছে, প্রভৃতির বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনকে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে কিন্তু তিনি ভোলেননি। ঠিক আছে, তো এই সমস্ত সংস্কারের কথা তিনি তার গ্রন্থে তুলে ধরেছেন। এবং মনীষীকে স্মরণ, আমরা আগেই বলছিলাম মনীষীকে তিনি স্মরণ করেছেন এবং তিনি এখানে মনীষীকে স্মরণ করেছেন। তার নকশায় তিনি কি করেছেন, তিনি রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, ডেভিড হেয়ার প্রমুখ মনীষীদের বিশেষভাবে স্মরণ করেছেন। তারা যে সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার প্রভৃতি বিষয়ে যে আন্দোলন গড়ে তুলেছিলেন তাদের প্রতি তিনি যথেষ্ট শ্রদ্ধাবান ছিলেন এবং এজন্য তিনি কী করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও করতে এই বইতে তিনি ভোলেননি। লোক সংস্কৃতি কী ছিল না, চড়ক পার্বণ, কলকাতার যে সমস্ত বারোয়ারি পুজো হতো, দুর্গা পুজো বা সমস্ত কালী পুজো এই সমস্ত যখন হতো, মাহেশের স্নান যাত্রা, রথযাত্রা, দুর্গোৎসব, রাসলীলা, নীলের রাত্রির ব্রত, ঠিক আছে, পাঁচালি গান হতো, যাত্রাপালা তো ফেমাস, যাত্রাপালা তো চিরকাল এই কিছুদিন আগে পর্যন্ত চলেছে আর কি। তো যাত্রা গান, পিঠে পার্বণ
বা পৌষ সংক্রান্তি, ষষ্ঠীর বাটা প্রভৃতি লোক সংস্কৃতির যে নিদর্শন তার বই থেকে পাওয়া যায়। এছাড়া তার রচনা যেটা বাবু সমাজের একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, বাবু সমাজের অঙ্গ, পাঁচালী, টপ্পা গান, আখড়া, এই সমস্ত যে উপকরণ সেগুলোকেও তিনি তার গ্রন্থে পরিষ্কারভাবে তুলে ধরেছেন। ঠিক আছে। শিক্ষা ও সাহিত্য। শিক্ষা ও সাহিত্যের কী পরিচয় পাওয়া যায় না, এই গ্রন্থের চাণক্য শ্লোক, বিদ্যাসাগরের বর্ণ পরিচয় যেটা আমাদের ভাষা শিক্ষার প্রথম হাতিয়ার, সীতার বনবাস, টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরের দুলাল প্রভৃতির গ্রন্থের তিনি এই গ্রন্থে উল্লেখ করেছেন। এই যে তার যে নকশা, সেই নকশা থেকে কী হয়েছে, ইংরেজি শিক্ষার প্রসারের সাথে সাথে বাংলা ও সংস্কৃত শিক্ষার যে প্রসার বা যে উন্নতি সেই সময়ে ছিল সেটা সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা পাই। এবং এই সমস্ত গ্রন্থের কথা তিনি উল্লেখ করেছেন যে এই সমস্ত গ্রন্থগুলি তৎকালীন সময়ের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ ছিল, যেগুলি বর্তমান কালেও যথেষ্ট প্রাসঙ্গিক। এটা হচ্ছে আমাদের হুতম প্যাঁচার নকশা। যে হুতম প্যাঁচার নকশা থেকে আমরা 19 শতকের সমাজের প্রতিফলন কীভাবে পাওয়া যায় সেটা আমরা দেখলাম। তো এখানে আমরা পরিশেষে কি বলতে পারি না, পরিশেষে বলতে পারি যে কালীপ্রসন্ন সিংহ তার যে গ্রন্থ, সেই গ্রন্থে তৎকালীন সমাজ জীবনের যে ক্ষতস্থান বা তৎকালীন সমাজ জীবনের যে দুর্বলতা, যে ভণ্ডামি, যে কপটতা, সেগুলোর কথা তিনি বলেছেন। এবং সেই সাথে সেইগুলো কিভাবে সারানো যাবে, অর্থাৎ তার সমাজের সেইগুলো সারানোর মাধ্যমে সমাজের কি উন্নতি হবে, কি মঙ্গল হবে, সেগুলোও তিনি তুলে ধরেছেন। ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।